স্বাগতম সবাইকে। আমি তাজিম। আজ আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ছোট গল্প নিয়ে। আজ পড়ব শামসুদ্দিন আবুল কালামের অনেক দিনের আশা। সারা গ্রাম খুঁজেও আইনুদ্দির দেখা মিলল না। কোথায় পালিয়েছে কে বলবে? জিজ্ঞাসাবাদ করেও কারো কাছ থেকে কোনো সন্ধান পাওয়া গেল না। দবির দারোগা আর করবে কি? বড় মিয়ার কাছারিতে বসে খানিকক্ষণ পান তামাক ডাব খেয়ে থানায় ফিরে গেল। কিন্তু আর কেউ না জানলেও ফুলজানের ৯ বছরের দেওরটি সে খবর জানত। দারোগা চলে যেতেই চুপি চুপি ভাবিকে এসে খবরটা দিয়ে আবার কোথায় যেন কোন বাড়ির জামরুল খেতে ছুটল। কাঁথা সেলাই বন্ধ রেখে ফুলজান ঘরে উঠল। মাচার সিঁড়িতে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে বলল, চলে গেছে, এবার নামো। আইনদ্দি এতক্ষণ নিঃসাড়ে মাচার এক কোনায় বসেছিল। ধুকধুকানি শুনছিল নিজের বুকে, আর মাচার উপর ছিল ফুলজানের এক কাঁদি বড় বড় কলা। নিঃশব্দে তাই সাবার করেছে। লোকের সাড়া পেয়ে খাওয়া বন্ধ করেছিল। ফুলজানের অভয় শুনে হাঁপ ছেড়ে বলল, ভালো করে দেখেছো তো? হ্যাঁ, খলিল দেখে এসেছে। তুমি নেমে যেদিক পারো শিগগির পালাও, নইলে আমি আবার কোন ফ্যাসাদে পড়ব। আমি রাড়ি মানুষ, তুমি আসো যাও, তাই লোকে কত কথা বলে। এখন আমার ঘরেই দিনরাত্রি লুকিয়ে থাকলে লোকের কাছে মুখ দেখাতে পারবো না। ফুলজান মৃদুকণ্ঠে বলতে বলতে আবার হাতিনায় নামলো। পিছু পিছু একটা কলা খেতে খেতে এলো আইনদ্দিও। সব কলাগুলোই সাবার করেছে বুঝি? আইনদ্দি বাকলটা বাইরে ছুঁড়ে ফেলে হাসলো। দুদিন ধরে কিছু খাইনি রে, কেবলই তো বনে বাদারে লুকিয়ে বেড়াচ্ছি। ফুলজান আর কিছু বলল না, নিচু হয়ে কাঁথা সেলাইতে মন দিল। আইনদ্দি একটু উসকুস করে জিজ্ঞেস করলো, তাহলে এক্ষুনি বেরিয়ে পড়াটা কি ঠিক হবে? শত্রুতা করে কেউ যদি থানায় খবর দিয়ে আসে? দিলে ভালোই হবে। করো কেন চুরি? ফল ভুগবে না? রাগই প্রকাশ পায় ফুলজানের কথায়, বিরক্তিও। বিরক্ত হবেই বা না কেন? আইনদ্দি তার কে যে বারবার তাকে সে লুকিয়ে রাখবে? এই নিয়ে দুবার হলো। স্বভাব যার খারাপ তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই ভালো। এত করে বলা, ছাড়ো এসব পাপকর্ম। শান্ত সুস্থ হয়ে ঘর সংসারে মন দেবার চেষ্টা করো, তা কানেই তোলে না সে। দলে মিশে আজ করবে এখানে চুরি, কাল করবে ওখানে। দারোগা আসবে, ধরতে পারলে মারবে, ধরবে, জেলে পুরবে। তবু ২ মাস ৩ মাস ৬ মাস খেটে জেল থেকে বেরিয়ে আবার যে সেই। কারো কথা শুনবে না, অনুরোধ রাখবে না, খেয়াল খুশি মতো নিজের যা খুশি তাই করবে। ফুলজান বিরক্ত হবে না তো কে হবে? আইনদ্দি তার কে? সেই না হয় তার ঘর দুয়ার আত্মীয় স্বজন, মাঝে মাঝে দূরের আত্মীয়তার সম্পর্ক কাছে আসে, বিপদে আশ্রয় চায়, কখনো পান তামাক ভাত খায়। ফুলজানও সাধ্যমতো করে, না করেই বা তার উপায় কি? হতভাগাটা দূরে গেলে মনের মধ্যে কোথায় যেন খচখচ করে, একটা কাঁটা বেঁধে। পোড়া মনটাও যে ছাই কেন উদাস হয় জানে। আবার কাছে এলেও মনটা যে খুশি হয় সে কথা বলার বাইরে। শিকারে ভয় সংকোচ থাকলেও মনে মনে তা উপলব্ধি না করে কি উপায় আছে? অভাব ছিল কি আইনদ্দির? কিছু না। আকালের বছর অভাব আর মারির ঝাপটে না হয় সব সাবার হয়ে গেল। ঘর বাড়ি জায়গা জমি বেচে ফারাকফাই করলো। কিন্তু সে তো তার ওই জোয়ান দেহের তাকত নিয়ে বেঁচে ছিল। মর্দ মানুষ, কর্মের ফর্দ ধরে ভাগ্য গুছিয়ে নেওয়া অসম্ভব হতো কি? বড় মিয়া কত বলল, আমার বাড়িতে না হয় মুনিশ খাট, তা সে কাজেও বাবুর মন উঠল না। বলে চাকরের মতন। আর দিনান্তে দুটো দয়ার খাদ্য খাবো, ও আমার ধাতে সয় না। অথচ এই রাজ্য শুদ্ধ লোক যে চোর বলে জানছে, মার খাচ্ছে, এর ওর দারোগা পুলিশের হাতে জেল খাটছে, এতে খুব সইছে। আর মারও খেতে পারে বাবা, যা বিশাল চেহারা, গায়ে কালো শিরা ফুটে উঠলেও হয়তো চিমটি কাটার ব্যথাও পায় না।
সেদিন ফুলজান কত করে বুঝালো, এসব অসৎ পথ ছেড়ে বারো মিয়ার কাছ থেকে এক টুকরো জমি চেয়ে নিয়ে ঘর বাঁধো। একটা তো পেট, কোনো মতে চলেই যাবে। যদি নিজে একান্তই না পারো তবে না হয় আমার কাছ থেকেই ধার কর্জ করো, পারবে যখন সুদে দিলেই হবে। আইনউদ্দি বলছিল বড় মিয়া জমি দেবে। ওকে সেই মানুষ ভেবেছ? লোকের জায়গা জমি গ্রাস করেই তো সে বড় মিয়া। স্বার্থ বিনা এমনিতে কাউকে কিছু দেওয়া তার কোষ্ঠীতে আছে কোনোদিন? আর তুমি খাওয়াবেই বা কেন? এমনিতেই তোমার এখানে আমি যাই, তাতেই অনেকের চোখ টাটায়। থাকতে গেলে যে বদনাম উঠবে তা সহ্য করতে পারবে? ফুলজান বলছে সে আমি দেখব। কিন্তু আইনউদ্দির তখনকার মতো নরম ভাব আবার কোথায় উবে গেল। সেই যে সেদিন ওই কথা, তারপর আর দিন সাতেক তার কোনো পাত্তা নেই। হঠাৎ আজ আবার পুলিশের তাড়া খেয়ে ছুটে এসেছে ফুলজানের কাছে। নিশ্চয়ই কোথাও কোনো অপকর্ম করে এসেছে আবার। কিন্তু ফুলজান আর কোনো অনুরোধ করবে না তাকে। মারুক, জেল খাটুক, গোল্লায় যাক, সে আর কিছুই বলবে না। বিপদে আপদে সাহায্য, তাও এবার থেকে ইতি। একটা কথা রাখবে না যে মানুষ, তার জন্যে আর কোনো ভাবনারও প্রশ্রয় দেবে না এবার থেকে। কাঁথার ওপর আঙুল চলে খুব দ্রুত। মুখ তুলে আইনউদ্দির দিকে একবার তাকায়ও না ফুলজান। আইনউদ্দি খানিকক্ষণ তার সেলাই দেখে, মনের মধ্যে কথা গুছায়। ফুলজানের ঠান্ডা মেজাজ যেন তাকে একেবারে নিরুৎসাহ করে ফেলেছে। বয়সের চেয়ে অনেক বেশি ভারী মনে হয় ফুলজানকে। রূপের চেয়ে গুণে অনেক দামি। সত্যি তো, ফুলজানের বুদ্ধিটা যে খুব তীক্ষ্ণ তাতে আর সন্দেহ কি। তা নইলে স্বামী শ্বশুরের এই ভিটেমাটি কবে যেত শ্বশুরের কবলে। তাজা বয়স, রূপগুণ সব মিলিয়ে ফুলজান যেন সত্যি একখানা ছবি। লোকে বলে বড় মিয়া আসক্ত হয়ে আশেপাশে ঘুরঘুর করলেও ঝলক দেখেই ভয়ে পালায়। মাঝ যৌবনে এখনো দেহে যেমন ঐশ্বর্য, মনেও তেমনি পাহারা। তা নইলে গ্রামের যেমন লোক কবে নষ্ট করত তাকে। স্বামী মরার পর নিকা করে আবার তো সংসার করে পারত সে। কিন্তু কেন যে করেনি সে এক রহস্য। আইনউদ্দির সঙ্গে তার অতি ছোটকাল থেকেই জানাশোনা। একসাথে লাফালাফি, মারামারি, মাছ ধরাধরি, জামরুল কারাকারি করেই তো কেটেছিল। তারপর বাপ যখন জোর করে বিয়ে দেয়, তার আগের দিন আইনউদ্দির কাছে পালিয়ে এসে কোনো কথা না বলেই বোকার মতো ঝরঝর করে কেঁদেছিল। সেদিনকার তার সেই আচরণ আইনউদ্দির কাছে আজ পর্যন্ত এক রহস্য। তখন বিকেলবেলা, আমবাগানে আবছা ছায়া, পুকুরের জলে টকটকে সূর্যের টলটলে রং, ঝিলিমিলি ঝিলিমিলি, মাথার উপরে পাখি পাখালির চেঁচামেচি। আইনউদ্দির একটা জামরুল গাছের তলায় বসে এক কোচর জামরুল সব চিবুতে শুরু করেছে। ফুলজানের বিয়ে শুনে মনের কোনায় কেন যেন একটু দুঃখ দুঃখ অনুভূত হচ্ছে তার। তাই ভাবতে চেষ্টা করছে, এমন সময় হঠাৎ সেখানে স্বয়ং ফুলজানের আবির্ভাব। আইনউদ্দি খুশিতে দাঁড়িয়ে পড়ে। জামরুল খাবি? আয়। কিন্তু ফুলজানের বিশেষ উৎসাহ দেখা যায় না, কেড়ে নেয় না। যন্ত্র চালিতের মতন কাছে এসে হাত পাতে, জামরুলের হাতে নিয়েও খায় না। আইনউদ্দি ভালো করে চেয়ে দেখে, তার চোখ দুটো ফোলা ফোলা, সারা মুখ বিষাদ মাখা, কিরকম ভাবমগ্ন। কি হয়েছে রে? ফুলজান প্রথমবার জবাব দেয় না, দ্বিতীয়বারেও না। তারপর আকস্মাৎ দুহাতে মুখ ঢেকে বাড়ির দিকে ছুটে পালায়। আইনউদ্দি বুঝতে পারে না কিছুই। জামরুল কেমন বিষাদ লাগে। অম্লান বদনে তখন এবাড়ি ওবাড়ি সেগুলো বিলিয়ে দিতে দিতে তার একটুও বাধে না। কিন্তু ফুলজানের সে কান্নার রহস্য অনাবিষ্কৃতই থেকে যায়। তারপর কত কি ঘটনা, জীবনের কত রকম পরিবর্তন। কোথায় গেল ফুলজান আর কোথায় আইনউদ্দি? বিধবা ফুলজানের দেখা যখন আবার মিলল আইনউদ্দির নামে, তখন সারা দেশে ছিছিকার। একটা লোকে না বাসে ভালো, না করে দুস্থ বলে কোনো উপকার। বাঁধনও যখন কোনো দিকে কিছু নেই, আইনউদ্দিও কারোর তোয়াক্কা রাখে না। যা খুশি তাই করে, জেল খাটে, মার খায়, যেখানে সেখানে থাকে। কিন্তু ফুলজানের সামনে এলে তার এই
বেপরোয়া স্বভাব যেন হঠাৎ কেন ঠান্ডা হয়ে যায় তা সে নিজেও ভালো করে বুঝতে পারে না। তার জন্য তার মনে যেমন আসে ভালোবাসা, তেমনি বোধহয় ভয়ও। নিষ্কথা আবহাওয়াটা সহ্য হয় না আইনদ্দির। ফুলজানের সুগম্ভীর মুখ দেখে কেমন অস্বস্তি লাগে। আস্তে আস্তে কাঁথার সেলাই করা সুতো টানতে টানতে বলে, এবার কিন্তু আমার কোনো দোষ নেই ফুলু। পুলিশ কেবল সন্দেহ করেই আমার পিছে লেগেছে। হ্যাঁ, খামোকানা ছাই। সত্যি বিশ্বাস করো। এগিয়ে ফুলজানের একখানা হাত ছুঁয়ে বলে আইনদ্দি, এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি সত্যি সেদিন তোমার কাছে অঙ্গীকার দেওয়ার পর আর চুরি করিনি। ফুলজান সেলাই থামায়, চোখ তুলে প্রশ্ন করে, তবে তোমাকে কেন ধরতে আসে? হয়তো দাগী বলেই। একটু ভেবে উত্তর দেয় আইনদ্দি, মফেজ হাওলাদারের বাড়ি 7 দিন আগে চুরি হয়েছে। হয়তো দবির দারোগা ভেবেছে সে কাজ আমারই। তবে তো তোমার কোনো ভয় নেই। চুরি করনি যখন খামোকা ধরতে এলেই হলো। দাগী যে আমি। দোহাই দিয়ে সত্যি বললেও আমার কথা তুমি ছাড়া আর কে বিশ্বাস করবে বলো? নইলে সত্যি যেন। ফুলু, তোমার কাছে সেদিন সে কথা দেওয়ার পর আমি আর ও কাজ করিনি। ফুলজান হাঁটুতে হাত বেঁধে জিজ্ঞাসা করে, তবে এতদিন তুমি ছিলে কোথায়? আইনদ্দি চোখ নামিয়ে বলে, তালতলার কাছারিতে জারি গান হচ্ছে আজ হপ্তাখানেক ধরে, সেখানেই। ফুলজান এক লহমা তার দিক তাকায়, তারপর উঠানে চোখ ফিরিয়ে ঠোঁট টেনে একটু হাসে। আইনদ্দি লক্ষ্য করে, সুধায় হাসলে যে। হাঁটুতে গাল রেখে ফুলজান মৃদুস্বরে বললে, এমনি। আইনদ্দি সে জবাবে সন্তুষ্ট হয় না। একটুকাল ভেবে মনের এদিক ওদিক হাতড়ে হঠাৎ সেও হেসে বলে, হো, ছেলেবেলার সেই জারিগানের কথা মনে পড়েছে বুঝি? সে এক কাণ্ড। বছর 14 বয়স তখন আইনদ্দির, ফুলজানের 10। কোথায় সে শুনে এলো হাটখোলায় জারির আসর বসবে। ফুলজানকে বলবে, যাবি শুনতে? ফুলজান তো তক্ষুনি যায়। অপরিসীম তার আগ্রহ। আসর সন্ধ্যায়। বিকেলবেলা দুজনে চুপি চুপি গায়েনদের দেখতে গেল। কি সুন্দর তাদের চেহারা, কথাবার্তা আর মাথায় বাবরি। দেখা আর ফুরোয় না। গান যখন শুরু হয় তখন তো আর ওঠার নাম করে না। ফুলজান তো বাড়ির ভয়ে অস্থির, কিন্তু আইনদ্দি গানে তন্ময়। অবশেষে গভীর রাত্রে দুজনে যখন বাড়ি ফিরে এলো, আইনদ্দিকে তখন কি ধুমধাম মার। সে মারের ফলে শেষ পর্যন্ত জ্বর হয়েছিল তার, তবু জারি ছাড়েনি। ফুলজানের মুখের হাসি দেখে আইনদ্দিও খুশি হয়। কই আর ছাড়তে পারলাম। তালতলার হাটে এবার যারা গান গাইতে এসেছে, জানো ফুলু, তাদের আর তুলনা হয় না। একজন। ফুলজান বাধা দিল, তাদের কথা শুনতে চাইনি। যা বলছিলে তাই বলো দেখি। বলে আবার কাঁথা সেলাইয়ে মন দেয় ফুলজান। আইনদ্দির মুখের আলো আবার নিভে যায়। বলে, বললাম তো, এবার কোনো কসুর করিনি আমি। খামোকা পুলিশ ধাওয়া করলে করবে কি? সত্যি বলছো, কিচ্ছু করনি? তোমার কাছে কবে মিথ্যে বলেছি ফুলু? কণ্ঠে এবার মমতা ঢালে আইনদ্দি, একটু অভিমানও। অন্য কোথাও যেমনই হোক, ফুলজানের কাছে সে সাচ্চা। এদিকে যেমন খেয়াল রাখে, তেমনি জানে ফুলজানও। ফুলজান হঠাৎ সেলাই থামিয়ে একটু ভেবে বলে, আচ্ছা তাহলে তুমি থাকো এখানে, দেখি পুলিশ তোমার কি করতে পারে। কি করবে তুমি? আইনদ্দি অবাক হয়। করব আর কি? কোনো ঘাট নেই, কসুর নেই, খামোকা হয়রানি করবে কেন? আইনদ্দি ম্লান কণ্ঠে বলে, তা তাদের এমন দোষ কি বলো? দাগী বলেই তো। ফুলজান এবার বাধা দিয়ে ঝাঁঝিয়ে ওঠে, পাপি কি কখনো শোধরায় না? এককালে চুরি করেছো বলে ভালো হলেও কি তার আর বিশ্বাস আনা যাবে না? আইনদ্দি চুপ করে থাকে, ভাবে। এক সময় আস্তে আস্তে কাতর গলায় বলে, সত্যি ফুলু, আর এরকম পুলিশের তাড়া খেয়ে লুকিয়ে বেড়ানো ভাল লাগে না। তোমার কথা মতো সত্যি ইচ্ছে হয় ঘর বাঁধি। বাঁধলেই পারো। এই বিপদটা কাটলে এবার সত্যি তাই করব ফুলজান। সত্যি? হ্যাঁ, বলছি তো, তোমার কাছে মিথ্যা কখনো বলবো না। ফুলজান আবার সুচ হাতে নেয়। তাহা যদি হয় তবে যেমন করে হোক এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করবই। দবির দারোগা বড় মিয়ার খুব খাতিরের লোক।
বড় মিয়াকে ধরে তোমাকে এবার রেহাই পাইয়ে দেব। আইনদ্দি উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ, তা তুমি পারো। বড় মিয়ার একটু নেক নজরই আছে তোমার উপর, তোমার কথা ফেলবে না। কিন্তু তখনকার মতো বড় মিয়ার কাছে যাবার প্রস্তাব ফুলজান উত্থাপন করলেও পরে ভেবে দেখল সে কাজটা খুব সহজ নয় তার পক্ষে। বড় মিয়া লোকটা খুব ভালো নয়। ফুলজানের কাছে যে তার যখন তখন ঘুরঘুরানির একটা বিশেষ অর্থ আছে তার। বুড়ো তার রূপে মজা। নিজেকে নিজে না করলেও আকারে ইঙ্গিতে অন্য লোক দিয়ে একবার নিকার প্রস্তাব সে করেছিল। ফুলজান তা প্রত্যাখ্যান করেছে। কেন করেছে তার জবাব তার ভালো করে জানা নেই। বড় মিয়া তবু হাল ছাড়েনি। এখনো এদিক আসে যায়, ঘেঁষাঘেঁষির চেষ্টা করে। হাতিনায় বসে পান চায়, তামাক চায়, চোখ নাচিয়ে মশকরার চেষ্টা করে। ফুলজান চতুর মেয়ে, আকারে ইঙ্গিতে অপমানের বাকি রাখে না। তবু বড় মিয়া নাছোড়। মাঝে মাঝে হাসি পায় তার দশা দেখে। কি সে চায় তা পরিষ্কার। কুতকুতে চোখে কিসের ক্ষুধা ফুলজানের তা জানা। তার কাছে আইনুদ্দির হয়ে কিছু বলতে যেতেও ঘৃণা লাগে। বিনা স্বার্থে উপকার করার স্বভাব নেই বড় মিয়ার। হয়তো তার জন্য প্রচণ্ড এক মূল্য চাইবে সে। সে মূল্য ভয়ানক। নিজেকে নিঃস্ব করেই কিছুতেই সে মূল্য দিতে পারবে না ফুলজান। তবে আইনুদ্দিরও বা উপায় কি? চিরজীবন এমনই ধরা থাকবে? থাকবে না হয় ভালো হবার আশায়। সে অবকাশ ওর নিজের মধ্যে সাধ্যি নেই, কেউ দেবেও না। শুধু পারে ফুলজান। ফুলজান কি করবে? খানিকক্ষণ ভেবে মনস্থির করে সে উঠে দাঁড়ায়। আইনদ্দি ততক্ষণে পান্তা ভাত খেয়ে একটু তাজা হয়ে উঠেছে। তাকে বললে, তুমি বসো ঘরে, আমি আসছি একটু বড় মিয়ার ওখান থেকে। সে নেমে গেল। আইনউদ্দিন নূতন পাতা কাঁথাখানার উপর শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘুম। সে ঘুম যখন ভাঙে তখন বেলা দুপুর। ফুলজান রান্না বান্না করে স্নান করে তাকে খেতে ডাকছে। বাপরে বাপ, কি তোমার ঘুম! কাছে বসে এত ঠেলছি ডাকছি। আইনদ্দি ধর্মর করে উঠে পড়ে। ফুলজানের এই আদর করে খেতে ডেকে নেওয়াটাকে হঠাৎ কেমন মধুর মনে হয়। আড়মোড়া ভেঙে জিজ্ঞেস করে, বড় মিয়ার ওখান থেকে ফিরলে কখন? অনেকক্ষণ আগে। তক্ষুনি বলতে পারো। ফুলজান চোখ নামায়। কি বললে বড় মিয়া? প্রায় ফিসফিস করে প্রশ্ন করে আইনদ্দি। ফুলজান নতমুখেই উত্তর দেয়, বললে হবে। সন্ধ্যার সময় আরেকবার যেতে বলেছে। আচ্ছা, সে কথা এখন থাক। তুমি স্নান করে শিগগির খেতে যাবে চলো। তুমি পুঁইশাক খেতে ভালোবাসো, দেখো কেমন রান্না করেছি। ফুলজান তার হাত ধরে টেনে উঠায়। হাতের ছোঁয়ায় হঠাৎ কেমন বিহ্বল হয়ে যায় আইনদ্দি। ফুলজানের সঙ্গে চোখাচোখি হতেই সে তাড়াতাড়ি তেলের শিশি আনবার নাম করে ঘরে যায়। আইনদ্দি হাঁটুতে হাত বেঁধে বসে খানিকক্ষণ কি ভাবে। ফুলজান তেলের বাটি এনে নামিয়ে রাখতেই বলে, এবার সত্যি ঘর বাঁধবো ফুলু। আর এমন ছন্নছাড়া জীবন ভালো লাগে না। বেশ, তা হবে। আগে স্নান করে এসো তো। ফুলজান ধমক দেয়। আইনদ্দি তবু হেসে বলে, তুমি তাহলে খুব খুশি হও না? ফুলজান প্রথমটার জবাব দেয় না। বলো না ফুলু, খুব খুশি হবে তো তুমি? ফুলজান কেমন অদ্ভুত চোখে হেসে বলে, হ্যাঁ তাই তো, আমার এতকালের সাধ। তোমাকে সুস্থির দেখলেই খুশি হব না? কথাগুলি বলে ফেলেই ফুলজান আবার চঞ্চল হয়ে ওঠে। বিহ্বল ভাবটা কেটে যায়। তাড়াতাড়ি বলতে বলতে রান্নাঘরের দিকে এগোয়। দেওর বসে আছে, তুমি শিগগির শিগগির নিয়ে এসো। অনেকদিন পরে আইনদ্দিকে ফুলজান যত্ন করে খাওয়ায়। সাধ্যে যতদূর কুলিয়েছে সে তার জন্য রেঁধেছে। পুঁইশাকের ডাঁটা চিবুতে ভালোবাসে আইনদ্দি, করেছে তার চচ্চড়ি। ভালোবাসে ভাজা কই মাছ, তাও ভেজেছে। ভালোবাসে মুরগি আর চাল কুমড়ার তরকারি, তাও রেঁধেছে। এটা খাও ওটা খাও, না নিলে ঢেলে দেয়। আইনদ্দির পেট চিমসে নয়, তবু অত খাবে কেমন করে? আস্তে আস্তে নানা কথা বলতে বলতে ছেলেবেলার টুকরো টুকরো কাহিনী স্মরণ করতে করতে কখনো হাসি, কখনো বিষাদের মধ্য দিয়ে অনেকক্ষণ পরে খাওয়া শেষ হয়। আইনদ্দি ঢেকুর তুলতে তুলতে ফুলজানের হাত থেকে বাড়ানো পানটা মুখে পড়ে। ফুলজানের দেওয়া
খলিলের হাত থেকে নেয় হুঁকো। ফুলজান বিছানা পেতে দেয় খাটে, বলে তুমি এবার শোও, আমি খেয়ে আসি। তারপর আজ সারাদিন ধরে তোমার সাথে শুধু গল্প করব। আইনদ্দির এত আরামায়েশের ঘুম আর আসে না। খানিকক্ষণ বিছানায় চুপচাপ শুয়ে থাকে, খলিলের সঙ্গে মাছ ধরার গল্প করে। একসময় বলে, আচ্ছা খলিল, এ বাড়ি তো তোদের, আমি উঠোনের ওই পাশে একখানা ঘর তুলে থাকতে চাইলে থাকতে দিবি? খলিল তৎক্ষণাৎ বলে, কেন দেব না? আপনাকে নিয়েই তখন রাতের বেলা বাতি জেলে কোলায় মাছ ধরতে যাব। সত্যি থাকতে দিবি? খলিল একটু বিস্মিত হয়, ভেবে বলে, ভাবি যদি আপত্তি না করে তবে আমি কিছু বলবো ভেবেছেন নাকি? বরং আমি ভাবিকে বলবো আপনাকে যেন এবার ছেড়ে না দেয়। ইস, তোর ভাবি আমাকে ধরে রাখবার কি ক্ষমতা রাখে শুনি? আমি যদি নাই থাকি রাখে এমন কার সাধ্য? খলিল এবার আর কোনো জবাব দেয় না। আইনউদ্দির কথায় একসাথে মাছ ধরার উৎসাহটাতে কেমন ভাটা পড়ে যায়। আইনউদ্দি তার বিমর্ষ ভাব দেখে পিঠ চাপড়ে হেসে ওঠে, দূর পাগল, এবার আর যাচ্ছে কে? সত্যি দেখিস, তোদের সাথে থাকবো, তুই আর আমি মাছ ধরবো, বেশি যদি পাই হাটে বেচবো, তাই দিয়ে খাওয়া পড়া হবে, স্বাধীনভাবে থাকবো, কারো কোনো তোয়াক্কা রাখবো না, কিচ্ছু না, বেশ হবে না রে? খলিল কিছু বোঝে কিছু বোঝে না, তবু উৎসাহের সায় দেয়। ফুলজানের ইতিমধ্যে খাওয়া সেরে থালা বাসন ধুয়ে মুছে পানের ডালা নিয়ে কাছে এসে বসে, হেসে জিজ্ঞেস করে, কি কথা হচ্ছে তোমাদের? এই সংসারী হওয়ার গল্প, ঘর তুলবো, বউ হবে, কি সব কাজকর্ম করব, বউকে নিয়ে কেমন ঘর সংসার করব, এই সব। ফুলজান লাজিম মুখে সুপারি কাটে, কথা বলে না। আইনদ্দি লক্ষ্য করে কিরকম একটা ছায়া পড়েছে তার মুখে, জিজ্ঞাসা করে, তোমাকে একটু শুকনো শুকনো দেখাচ্ছে? কই, না। ফুলজান হেসে উড়িয়ে দেয় তার কথা, রান্নাবান্না খাওয়া দাওয়ার দেরি হলো কিনা। কিন্তু যাই বলো, এই শ্রান্ত বেশেই তোমাকে চমৎকার দেখাচ্ছে। আইনদ্দি বলতে বলতে তার দিক থেকে আর যেন চোখ ফেরাতে পারে না। ফুলজান লজ্জা পেয়ে চোখ নামায়। চমৎকার না ছাই, দিন দিন কেমন আরো শুকিয়ে যাচ্ছি। ধুর, নিজের সম্বন্ধে তাহলে তোমার কোনো ধারণাই নেই। ফুলজান কোনো জবাব দেয় না, পান সেজে একটা আইনদ্দির হাতে দেয়, আরেকটা নিজে খায়। বলে, আচ্ছা, ছোটকালের সব কথা মনে পড়ে তোমার? বাহ, কেন পড়বে না, সব মনে আছে। তোমাকে সাথে নিয়ে যা কিছু করেছি সব মনে আছে। মনে পড়ে না আবার ছেলেবেলার টুকরো টুকরো কথা, কাহিনী, ঘটনা বিস্মরণ থেকেও জেগে ওঠে। যত ভাবো তত নতুন মনে হয়। মনে পড়ে না সেই বিকেলের বুকে ডোঙার অভিযানের কথা? সারা বিল জুড়ে থই থই বন্যার জল, কোমর সমান গভীর। কি খেয়াল হলো 11-12 বছরের ছেলে আইনদ্দির, ফুলজানকে ডোঙায় নিয়ে বিল দেখাবে, শাপলা তুলবে, শালুক খাবে। হাতে লম্বা একটা বাঁশের লগি, বাইতে ওস্তাদ আইনদ্দি। দুধারে টলটলে জল কেটে তরতর করে ডোঙা এগিয়ে চলেছে। জলের ওপর ভাসা শাপলা ফুল দেখে খপ খপ ছিঁড়ে ডোঙা বোঝাই করছে ফুলজান। এক এক সময় কাত হয়ে যাচ্ছে ডোঙা। আইনদ্দি সাবধান করে চেঁচিয়ে উঠছে। হঠাৎ একগোছা শাপলার সঙ্গে ডোঙার একটা সাপ তুলে ফেলল ফুলজান। আর যায় কোথায়? টের পেয়েই সে তো হাউমাউ করে চিৎকার। আইনদ্দি থতমত। আর কোথায় কি ঘটল ভালো করে বুঝে নেবার আগেই ডোঙা উল্টে দুজনেই জলের মধ্যে কুপোকাত। ভাগ্যিস বিল গহীন নয়, নইলে কি যে অবস্থা হতো সেদিন। মনে পড়ে না চুরি করে জলপাই খেতে যেয়ে গাছের ডাল ভেঙে খালের ধারের কথা? মনে নেই মাঘ মাসের রাত্রে সেই খেজুর রস চুরির কথা? সে এক কাহিনী। ঘুটঘুটি অন্ধকার, তার উপর দুর্দান্ত শীত। পূর্ব পরামর্শ মতে আইনদ্দি আর ফুলজান যেয়ে পাশের এক বাড়িয়ালে যে হাজির। সেখানে প্রচুর খেজুর গাছ, প্রচুর তার রস। বাড়ির ওপরে কোনো লোক থাকে না, কেবল মাচান তুলে একটি লোক গাছ পাহারা দেয়। আইনদ্দি তো ফুলজানকে নিচে দাঁড় করিয়ে রেখেছে আর গাছে উঠে পড়ে। 2-3টা গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে চতুর্থটাতে উঠেছে। এমন সময় শেয়াল না কি দেখে ফুলজান উঠল ভয়ে চিৎকার করে।
চিৎকার শুনে যে লোকটি পাহারা দিচ্ছিল তার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে সে হাঁক ছাড়তেই তরবর করে নামতে যেয়ে আইনদ্দির হাতের রসের হাঙি ভেঙে পড়ল নিচে, একেবারে সোজাসুজি ফুলজানের মাথার ওপর। ফুলজান তো আরেক দফা চিৎকার। তারপর ধরা পড়ে সেদিন সে এক কেলেঙ্কারি। ভাগ্যিস পাহারাদার জবান খাঁর কাছে হাতে পায়ে ধরে মাপ মিলেছিল, নইলে বাড়িতে জানলে কারো আর রক্ষা থাকতো না। ছেলেবেলার সেই সব স্মৃতি রঙিন দিনগুলোর কথা ভুলবে এমন কার সাধ্য। আইনদ্দি এই সময় আবার ঘুমোয়। ফুলজান দুয়ারের কাছে বসে থাকে, উঠানের দিকে তাকিয়ে কি ভাবে। এত মগ্ন হয়ে পড়ে ভাবনায় যে উঠোনে মেলে দেওয়া ধান যে মুরগিতে খেয়ে যাচ্ছে সেদিকেও তার খেয়াল থাকে না। বেলা ক্রমে নেমে আসে, খেয়াল করেই ফুলজান যেন কেমন বিমর্ণ হয়ে যায়। তারও মুখে নামে ছায়া। তাকায় আইনদ্দির দিকে, ঘুম ক্লান্ত তার দেহ, স্ত্রী বিলীয়মান। কোথাও নেই এতটুকু যত্নের পরিচয়। ছন্নছাড়া জীবনের অভ্যাস ত্যাগ করে এবার সংসারী হবে আইনদ্দি। ঘরে হবে বউ, ছেলে মেয়ে, শান্ত ভালোবাসাময় গৃহস্থালী। ফুলজান যেন স্বপ্ন দেখে। খলিল চাই পাতিবার জন্য চাই নিতে আসে। ফুলজান উঠে দাঁড়ায়। আমি একটু বড় মিয়ার বাড়িতে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসিস। আচ্ছা। আইনদ্দির কাছে বসে ও আস্তে আস্তে ডাকে, শুনছ, উঠো। ছেলে মানুষের মতো সে উঠি উঠি করে, কিন্তু ফুলজান ঠেলে তক্ষুনি জাগাতে কেমন ভালো লাগে। বার কয়েক ঠেলাঠেলির পর সেও উঠে পড়ে। চোখ রোগড়ে বলে, কেন যাচ্ছ? বাহ, বললুম যে পুলিশ যাতে আর তোমাকে হয়রানি না করে সেই জন্য বড় মিয়াকে ধরতে হবে না। বলবো, এবার থেকে শান্ত সুস্থ হয়ে সে ঘর সংসার করবে। আইনদ্দিও উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও একটু বেরোচ্ছি এখন, রাত্রের মধ্যেই ফিরে আসব। তুমি গেলে যে বড় মিয়া সব করাতে পারবেন ভরসা আমার আছে। ফুলজানের মুখের হাসিটা কেমন জোর করা। বলে, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আইনদ্দি চলে যায়। ফুলজানও সন্ধ্যার সময় বড় মিয়ার বাড়ির দিকে পা বাড়ায়। ফিরতে অনেক রাত্রি হয়। এতকাল ধরে সংরক্ষিত ধন সে আজ বিলিয়ে দিয়ে নবজীবনের ভিতপত্তন করে এসেছে। খুশি হয়েছে দারোগা সাহেব, খুশি হয়েছে বড় মিয়া। আইনদ্দি নিরাপদ, তার আর কোনো শঙ্কা নেই। চোর হয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে না। উঠোনে পা দিয়েই ঘরের মধ্যে কাদের সাড়া পায় ফুলজান। দেখে হাতিনায় বসে অল্প বয়সী একটি মেয়ের সঙ্গে হাসি গল্পে উচ্ছ্বসিত হয়ে উঠেছে আইনদ্দি। কে মেয়েটি? ফুলজানকে দেখে আইনদ্দি তাড়াতাড়ি এগিয়ে আসে। এসেছো ফুলু? তোমার ঋণ জীবনে শুধুবার নয়, খবর পেয়েই আমি ওকে আনতে গেছিলাম। ফুলজান নিষ্প্রভ মুখে মেয়েটির দিকে তাকায়। 17-18 বছরের একটি শ্যামলী মেয়ে। অনাহারে না রোগে শরীর শীর্ণ হলেও দেখতে নিছক খারাপ নয়। গায়ে জড়ানো একখানা শতছিন্ন কাপড়। ফুলজানের দৃষ্টি সহ্য করতে না পেয়ে সে চোখ নামায়। কি খবর পেয়েছ? কেউ? যন্ত্রচালিতের মতো ফুলজানের মুখ দিয়ে প্রশ্ন বেরিয়ে আসে। বাহ, তুমি লোক পাঠিয়েছিলে না? আর ও আমার দুঃসম্পর্কের আত্মীয়। ও। তবু ফুলজান কেমন অস্বাচ্ছন্দ্য অনুভব করে। হাসার চেষ্টা করে বলে, কই, এতদিন শুনিনি তো। আইনদ্দি লজ্জিতভাবে হাসে, দুই হাত ঘষে বলে, জানাইনি, কারণ কি বা লাভ হতো জানিয়ে। তা আমি আমি ওকে নিয়েই, মানে মানে কি ওকে নিয়ে? ফুলজানের প্রশ্নে আইনদ্দি একটু হকচকিয়ে যায়। চোখ নামিয়ে বলে, মানে আমি ওকেই বিয়ে করে এবার সংসার করব ফুলু। মনে মনে ও আমার অনেক দিনের সাধ। ইচ্ছে ছিল কিছু পয়সা কড়ি হোক, তারপর ওকে বিয়ে করব, কিন্তু তা তো আর হলো না। তা তুমি এখন ভরসা দিলে, উৎসাহও দিলে। ফুলজানের সারা মুখে কে যেন কালি ঢেলে দিল। হঠাৎ দুনিয়াটা ওলটপালট ঘটে গেল তার সম্মুখে। বিবর্ণ মুখে হাসার চেষ্টা করে শুধু ও বলে হাতিনার খুঁটি ধরে দাওয়ার উপর বসতে চেষ্টা করে সে। হাসতে চায় বটে,
কিন্তু সে হাসি কান্নার চেয়েও করুণ, নিঃস্বের চেয়েও কাতর। ইচ্ছে হলো চিৎকার করে বলে, এই স্বাদ ছিল তোমার মনে? আর আমি কোন সাধে তোমার জন্য এত করলাম, তা কি একবারও তোমার খেয়াল হয়নি আনু ভাই? কিন্তু সেই ইচ্ছে দমন করে, জোর পায় না কোথাও, চোখেও কেমন জ্বালা লাগে। দুই পশুর শিরশ্রান্ত দেহটাকেও আকস্মাৎ অনেক পঙ্কিল বলে খেয়াল হয়, অথচ ফিরে এসে এই দেহ আইনদ্দিকে উৎসর্গের কল্পনা ছিল তার। হয়তো আইনদ্দি তখন মুছে নিত তার সমস্ত পঙ্কিলতা। এরই সাথে শেষ হলো অনেক দিনের আশা। গল্পটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরপরে কোন গল্পটি শুনতে চান সেটিও জানাবেন। আর আমার চ্যানেল থেকে আমার অতি সাধনার ৪১টি কাকাবাবু ডিলিট করে দিয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। সেটি যে কোনো মাধ্যমেই হোক আপনাদের কাছে আবার পৌঁছানোর চেষ্টা করব। আমার পাশে থাকবেন, এবং যারা এতদিন ধরে আমার পাশে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে এবং নতুন কোনো স্থানের কোনো ভ্লগে। ধন্যবাদ।